আমি অমিত তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে ক্লাস 11-এ পড়ছো তাদের 6 নম্বর অধ্যায় অর্থাৎ অ্যালগরিদম ফান্ডামেন্টাল, সেই চ্যাপ্টারটা আমি আজকে তোমাদেরকে শেখাতে চলেছি। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে তোমাদেরকে বলবো যে আমি অলরেডি এর আগের 5টা চ্যাপ্টার আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে রেখেছি। যদি তোমরা এখনো দেখে না থাকো তাহলে প্লিজ ওই চ্যাপ্টারগুলো তোমরা দেখে নিতে পারো। আমি খুব সুন্দরভাবে তোমাদের সামনে এক্সপ্লেন করেছি। তো চলো আজকে দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। 6 নম্বর চ্যাপ্টারটা হলো অ্যালগরিদম। অ্যালগরিদম কথার অর্থটা কি? অ্যালগরিদম কথার অর্থ হলো, ধরো কোনো একটা প্রবলেম বা কোনো একটা নির্দিষ্ট একটা কাজ আছে, সেই কাজটাকে সম্পন্ন করতে গেলে তোমাকে কিছু ধাপে ধাপে তোমাকে কিছু স্টেপস নিতে হবে, তবেই কিন্তু সেই কাজটা তুমি সমাধান মানে সেই প্রবলেমটা বলো বা সেই কাজটাকে তুমি সাকসেস পেতে পারো। তো সেটাকেই বলা হয় অ্যালগরিদম। তুমি বলে স্যার মাথায় ঢুকলো না। ঠিক, তোমরা প্রত্যেকেই ম্যাগি খেতে ভালোবাসো আশা করি। তো ম্যাগিটা বানাতে গেলে তোমাদের কিছু স্টেপস ফলো করতে হয়। যে প্রথমে ধরো গ্যাসটাকে অন করলে, তারপরে কি করলে, একটা বাটি বসালে, তার মধ্যে জল নিলে, তার মধ্যে নুন দিলে, জলটা গরম হলো, তারপরে তুমি ম্যাগিটাকে দিলে, তার মধ্যে ম্যাগিটা একটুখানি বয়েল হতে শুরু করলে, তার মধ্যে ম্যাগির মশলাটা তুমি ফেলে দিলে, দিয়ে তুমি কিছুটা গুলিয়ে নিলে, তারপরে কি হলো, তুমি নামিয়ে নিলে। তাহলে এইভাবে তুমি কি করলে, ম্যাগিটাকে তৈরি করলে। তাহলে দেখো, ম্যাগিটা তৈরি করতে গেলে তোমাকে কিছু ধাপ বা কিছু স্টেপস তোমাকে ফলো করতে হয়েছে। এটাই হয়ে গেল কিন্তু অ্যালগরিদম। বলতে পারলাম? তুমি স্কুলে যাবে, তাহলে সকালবেলা তুমি ঘুম থেকে উঠলে, ফ্রেশ হলে, ব্রেকফাস্ট করলে, পড়তে বসলে, স্নানে গেলে, আবার খেলে, খাওয়া দাওয়ার পর স্কুলের ড্রেস পরলে, পরে তুমি স্কুলে বাসে বা অটো করে গেলে। এই যে প্রত্যেকটা স্টেপস স্কুলে যাওয়া অবধি, এটাই হয়ে গেল কিন্তু অ্যালগরিদম। অর্থাৎ দেখো, এবার আমরা যদি বলি কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য সরল ভাষায় যুক্তিসম্মত ও ধাপে ধাপে সমাধান করার পদ্ধতি, তাকেই অ্যালগরিদম বলে। তার মানে কি, কোনো একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটাকে সলভ করতে হবে। সেই সলভ করতে গেলে তোমাকে কিছু স্টেপস নিতে হবে, সেটা কিন্তু যুক্তিসম্মত হতে হবে এবং ধাপে ধাপে সমাধান করতে হবে। সেই পদ্ধতিটাকেই বলা হয় অ্যালগরিদম। আশা করি তোমরা অ্যালগরিদম কাকে বলে তাহলে বুঝে গেছো। প্রবলেম সলভ করার স্টেপসগুলোকে বলা হয় অ্যালগরিদম। এই অ্যালগরিদমের বৈশিষ্ট্য কি কি রয়েছে বা ফিচার্স কি কি রয়েছে? ইনপুট থাকবে। দেখো, ইনপুট থাকলে তবেই তো ইনপুট থেকে একটা আউটপুট বেরোবে, সেই আউটপুটে কিছু একটা প্রবলেম হবে, সেই প্রবলেমটাকে তুমি সলভ করতে পারবে। বলতে পারলাম? তাহলে দেখো, তুমি ইনপুট দিলে, ইনপুট থেকে যে আউটপুটটা বেরোলো, সেই আউটপুটে কিছু একটা প্রবলেম বেরোলো, তাহলে সেই আউটপুটের প্রবলেমটাকে তোমাকে কি করতে হবে, সমাধান করতে হবে। তোমাকে কারেক্ট করতে হবে, মানে কারেক্টনেস, তোমাকে ওটাকে সঠিক স্টেপস নিতে হবে, নিয়ে তোমাকে ওটাকে সলভ করতে হবে। এবং হচ্ছে সসীমতা। সসীমতা মানে হলো অ্যালগরিদমের ধাপগুলো অবশ্যই নির্দিষ্ট হতে হবে, মানে ঠিকঠাক তোমাকে স্টেপস নিতে হবে এবং এফেক্টিভ হতে হবে। এফেক্টিভনেস যদি না থাকে তাহলে কিন্তু তুমি সেই প্রবলেমটা ঠিকভাবে সমাধান করতে পারবে না। এবং নিশ্চয়তা, তার মানে কি, যে স্টেপসগুলো নেবে সেগুলো স্বচ্ছ, সরল ও দর্থহীনভাবে হতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তার মানে কি, তুমি ইনপুট দিলে, আউটপুট যেটা বেরোলো সেখানে কিছু একটা প্রবলেম রয়েছে, সেটাকে তোমাকে কারেক্ট করতে হবে। সেই কারেক্ট করতে গেলে তোমাকে কিছু স্টেপস নিতে হবে, সেই স্টেপসগুলো এফেক্টিভ স্টেপস নিতে হবে, যেটাতে তুমি প্রবলেমটাকে সলভ করতে পারো। এবং তোমাকে নিশ্চয়তা বা স্বচ্ছ, সরল থাকতে হবে, যাতে ওই অ্যালগরিদমটা যাতে ঠিকঠাক যাতে প্রবলেমটাকে সলভ করতে পারে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো অ্যালগরিদমের ফিচার্সটা। দেখো, এরপরে যে টপিকটা রয়েছে সেটা হলো রিকার্সিভ অ্যালগরিদম। রিকার্সিভ অ্যালগরিদম কাকে বলছে? বলছে ধরো, যে অ্যালগরিদমটা নিজে নিজেকেই কল করে, নিজেকে কল করে পুনরাবৃত্তি করে, তাকে রিকার্সিভ অ্যালগরিদম বলে। ওকে, বলতে পারলাম? ধরো তুমি কোনো একটা স্টেপস লিখেছিলে, সেই স্টেপসটা কি করছে, নিজে নিজেই আবার কল করে, কোনো একটা জায়গা দরকার, সে নিজেকে কল করে সেখানে পুট করে দিচ্ছে, দিয়ে প্রবলেমটাকে সলভ করছে। তাহলে সেটাকে কি বলা হয়? রিকার্সিভ। বলতে পারলাম? এই রিকার্সিভ আবার দুই প্রকার হয়। একটা হচ্ছে ডাইরেক্ট রিকার্সিভ। ডাইরেক্ট রিকার্সিভ কোনগুলো? যখন কোনো অ্যালগরিদম নিজের প্রোগ্রাম কোডকে বডিতে নিজেই কল করে থাকে, তাকে বলা হয় কি, ডিরেক্ট, মানে নিজেকে নিজেই কল করে নিজে বসিয়ে দিচ্ছে। আবার ইনডিরেক্ট রিকার্সিভ অ্যালগরিদম কোনটা? যখন নিজে থেকে কোনো, মানে ধরো অন্য কোনো অ্যালগরিদমের হেল্প নিয়ে অ্যালগরিদমকে কল করছে, তখন সেটাকে কি বলা হয়? ইনডিরেক্ট রিকার্সিভ অ্যালগরিদম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এবার দেখো, দেখো নিচে একটা ফ্যাক্টরিয়াল নাম্বার দেওয়া আছে। ফ্যাক্টরিয়ালের চিহ্নটা কি? দেখো, বইতে হয়তো ভালোভাবে বুঝতে পারছো না, দেখো আমি তোমাদের জন্য এঁকে দেখাবার চেষ্টা করছি। দ্যাট ইজ হচ্ছে ফ্যাক্টরিয়ালের সিম্বল। বলতে পারলাম? তো ধরো একটা নাম্বারের পেছনে ফ্যাক্টরিয়াল সিম্বল দেওয়া আছে, তাহলে তুমি কি করবে? যেমন ধরো 4-এর ফ্যাক্টরিয়াল, তাহলে 1 থেকে 4 অবধি তোমাকে লিখতে হবে এবং প্রত্যেকটা সংখ্যা কি করতে হবে, তোমাকে গুণ করতে হবে। দ্যাট ইজ কল্ড ফ্যাক্টরিয়াল। বলতে পারলাম? আর এই অ্যালগরিদমটা তুমি দেখো এইভাবে লেখা হয়, ঠিক আছে? এই রিকার্সিভ অ্যালগরিদমটা এইভাবে লেখা হয়। এটা তুমি মুখস্থ না করলেও চলবে, কারণ তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসছে, ঠিক আছে? আর নন রিকার্সিভ কি? যে অ্যালগরিদম নিজেকে নিজে কল করে না। বলতে পারলাম? মানে স্টেপ বাই স্টেপ পদ্ধতি মাধ্যমে সমস্যার সমাধান করে। ধরো একটা স্টেপের পর আরেকটা স্টেপ, আরেকটা স্টেপের পর আরেকটা স্টেপ, কখনো একটা প্রবলেম সলভ করার জন্য সেই অ্যালগরিদমটা, আগে যে অ্যালগরিদমটা ইউজ হয়েছে তাকে কিন্তু কল করবে না। বলতে পারলাম? সেই অ্যালগরিদমগুলোকে আমরা কি বলবো? নন রিকার্সিভ অ্যালগরিদম। যেমন দেখো, ফর লুপ, হোয়াইল লুপ, ঠিক আছে, ডু হোয়াইল লুপ, এগুলো হচ্ছে নন রিকার্সিভ অ্যালগরিদমের এক্সাম্পল। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পেরে গেছো। এরপর যেটা রয়েছে সেটা হলো ফ্লো চার্ট। ফ্লো চার্টটা কি? দেখো, তুমি ম্যাগি বানানোর যে স্টেপস গুলো, সেটা তুমি কি করলে, লিখলে কোনো একটা জায়গায়, তাহলে সেটা কি হয়ে গেল?
অ্যালগোরিদম। সেই লেখাগুলোকে যখন তুমি একটা ছবির মাধ্যমে তুমি যখন প্রকাশ করছো তখন সেটাকে আমরা কি বলছি, ফ্লো চার্ট। বলতে পারলাম ফ্লো চার্ট রিপ্রেজেন্টেশন বা রিপ্রেজেন্টেশন অফ অ্যালগোরিদম ইউজিং ফ্লো চার্ট। বলতে পারলাম অ্যালগোরিদম নির্দিষ্ট কিছু চিহ্নের সাহায্যে সহজবোধ্য জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, একে ফ্লো চার্ট বলা হয়। বলতে পারলাম তার মানে কি হচ্ছে, ফ্লো চার্টে কিছু সিম্বল ইউজ করা হচ্ছে, সেই সিম্বলগুলো আমরা তলে দেখে নেবো। এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য খুব খুব ইম্পর্টেন্ট। বলতে পারলাম কেন, তোমাকে এরকম একটা চিহ্ন দিয়ে দেবে, দিয়ে বলবে যে এই চিহ্নটা দিয়ে কিসের প্রতীক তুমি বলো, বা এই সিম্বলটা কি জন্য ইউজ করা হয়। তাহলে মাথায় রাখো এই সিম্বলটা হচ্ছে স্টার্ট আর এন্ডের জন্য। বলতে পারলাম যখন স্টার্ট হবে এই সিম্বলটা আসবে, যখন একদম এন্ড হবে ফ্লো চার্টে তখনও এই সিম্বলটা আসবে। ইনপুট এবং আউটপুট যেটা দিয়ে আমরা পাই সেটার জন্য হলো এই সিম্বলটা। প্রসেসিং বক্স, এটাকে বলা হয় প্রসেসিং বক্স, যেখানে প্রসেসিংটা হচ্ছে। এবং দেখো স্টেপ বাই স্টেপ যে যাচ্ছে সেটাকে আমরা কিভাবে বোঝাবো, এই অ্যারো সিম্বলটা দিয়ে। এটাকে বলা হয় ফ্লো লাইন। বলতে পারলাম এটা কি করছে, দিক নির্দেশ করছে যে এটার পরে এই কাজটা, এটার পরে এই কাজটা করেছি আমরা। ফার্স্ট কি করলাম, স্টার্ট করলাম, অ্যারো দেবো, দিয়ে কি করবো, ইনপুট, অ্যারো দেবো, দিয়ে সেখানে কি হলো, প্রসেসিং হলো, সেখান থেকে আমরা কি পেলাম, আউটপুট। বলতে পারলাম তো দ্যাট ইজ দ্য ফ্লো লাইন। এরপর দেখো ডিসিশন বক্স রয়েছে, এটা হলো ডিসিশন বক্স। এই ডিসিশন বক্স কখন ইউজ করা হয়, যে ধরো এটা হলে ইয়েস, এটা হলে নো। বলতে পারলাম তার মানে তোমাকে এখানে ডিসিশন নিতে হবে। ধরো একটা রেজাল্ট বেরিয়েছে, এটা হলে হ্যাঁ হবে, আবার যদি রেজাল্ট এটা যদি না হয় তাহলে না হবে। তাহলে ইয়েস নো এরকম যদি কোনো সিম্বল বলতে হয় তখন তোমাকে কি করতে হবে, এই সিম্বলটাকে ইউজ করতে হবে। এই সার্কেল সিম্বলটা হয়ে গেল কানেক্টর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। দেখো নিচে একটা অ্যালগোরিদম তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি আমি একটা এক্সাম্পল দিয়ে। এই এক্সাম্পলটা দিয়ে তোমরা বাদ বাকি এক্সাম্পলগুলো চেষ্টা করতে পারো, দেখবে বুঝে যাবে। তোমাদের কিন্তু এমসিকিউর জন্য খুব একটা ইম্পর্টেন্ট হবে না, তবুও দেখে রাখো। সেটা হলো কি, এখানে দেখো অ্যালগোরিদম, অ্যালগোরিদমে কি হয়, স্টেপসগুলো পরপর পরপর করে লেখা হয়। কি বলছে, তিনটি সংখ্যার যোগফল। ধরা যাক প্রথম সংখ্যাটি হলো 2, দ্বিতীয় সংখ্যাটি হলো 4 আর তৃতীয় সংখ্যাটি হলো 6। তাহলে প্রথমে কি করতে হবে, তিনটি সংখ্যাকে পড়া হলো। বলতে পারলাম তাহলে 2, 4 ও 6। এরপর প্রথম দুটি সংখ্যা 2 আর 4 এর কি করা হলো, যোগফল করা হলো। তারপর প্রথম আর দ্বিতীয় সংখ্যার যোগফলের সাথে তৃতীয় সংখ্যাটিকে যোগ করা হলো। অর্থাৎ কি হচ্ছে দেখো, প্রথমে কি হলো, পড়লাম 2, 4, 6, আচ্ছা বুঝে গেছি। তারপরে কি হলো, 2 আর 4 কে যোগ করবো, 2 আর 4 কে যোগ করলে কত হয়, 6। থার্ড স্টেপে কি করলাম, 6 এর সাথে থার্ড যে সংখ্যাটা 6 ছিল সেটাকে যোগ করলাম, করলে তাহলে কি বেরোবে, দেখো 4 নম্বরের যোগফল কত করেছে, 12। সেটাকে 4 নম্বর স্টেপে গিয়ে আমরা কি করছি, প্রিন্ট করলাম। এরপরে কি করলাম, কাজটাকে বন্ধ করলাম। দ্যাট ইজ দ্য স্টেপস। এটাকে দেখো ফ্লো চার্টের মাধ্যমে কিভাবে দেখিয়েছে, প্রথমে স্টার্ট করেছে, তারপরে রিড কি করছে, রিড মানে কি হয়ে গেল তোমরা প্রত্যেকেই জানো, দ্যাট ইজ দ্য ইনপুট। ইনপুট কি হচ্ছে, A2, B4, C6। এবার কি হলো দেখো, এই লাইন দিয়ে দিয়ে আসছে, ফ্লো লাইন বোঝাচ্ছে। দেখো এটা হলো প্রসেসিং বক্স। প্রসেসিং বক্সের মধ্যে কি হচ্ছে, প্রথমে হচ্ছে এ আর বি কে প্লাস করা হচ্ছে, তাহলে এ আর বি কে প্লাস করলে আমরা কি পাবো, ডি পাবো। বলতে পারলাম তাহলে হলো, তারপরে কি হবে, ডি এর সাথে সি কে আমরা যোগ করব। বলতে পারলাম যোগ করার পর তাহলে আনসারটা কত বেরোলো, 12। সেটাকে আমরা কি করব, প্রিন্ট করব। বলতে পারছি তো এর যে প্রিন্ট যেটা বেরোচ্ছে এটা হয়ে গেল দেখো আউটপুট। বলতে পারলাম কেন, প্রিন্ট আউটপুট, তাহলে এটা হলো আউটপুট। তারপরে কি হয়ে গেল, স্টপ করলাম। তারপর এটাকে পুরোটা এই অ্যালগরিদমটাকে ফ্লো চার্টের সাহায্যে আমরা কি করলাম, দেখালাম, রিপ্রেজেন্টেশন করলাম। এখানে দেখো বিভিন্ন উদাহরণ রয়েছে। দেখো এখানটা আবার দেখো ডিসিশন বক্স রয়েছে। বলতে পারলাম তো এখানে দেখো ইয়েস হলে এই দিকটা হবে, নো হলে এই দিকটা হবে। তো এখানে দেখো ডিসিশন বক্সটাকে ইউজ করা হয়েছে। তোমরা কিন্তু এগুলো একবার নিজেরা বই থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। এরপরে যে টপিকটা রয়েছে সেটা হলো সিউডোকোড। সিউডোকোড জিনিসটা কি, সিউডোকোড জিনিসটা হচ্ছে দেখো অ্যালগরিদমটা তো হচ্ছে ফাইনাল, তুমি একটা কাগজে লিখছো। ফ্লো চার্টটা হচ্ছে কি, ওই অ্যালগরিদম গুলোকে তুমি একটা কি করছো, ছবির মাধ্যমে তুমি ওই স্টেপস গুলোকে রিপ্রেজেন্টেশন করছো। বলতে পারলাম কিন্তু তারও আগে অ্যালগরিদম গুলো লেখার আগে তুমি যদি কোনো একটা রাফ, মানে খসড়া বলতে গেলে একটা রাফে যদি কোনো একটা কাগজের মধ্যে যদি লেখো যে কি কি স্টেপস হতে পারে, ফাইনালি না লিখে সেই রাফ লেখাটাকেই বলা হচ্ছে সিউডোকোড। বলতে পারলাম তো সিউডোকোডটা হলো রাফ লেখাটাকে বলা হয়, ঠিক আছে। যেরকম দেখো সিউডোকোড কি লিখেছে, স্টার্ট, ইনপুট হবে কি ফার্স্ট নাম্বার, ইনপুট হবে সেকেন্ড নাম্বার, তারপরে সাম করবো ফার্স্ট নাম্বারের সঙ্গে সেকেন্ড নাম্বার, তারপরে আউটপুট বেরোবে সামটা, তারপরে গিয়ে কি করবো, স্টপ করবো। তো এটাকে কি করলাম আমরা, দেখো এটা আমরা লিখলাম, কিন্তু এটা তো অ্যালগরিদম নয়। কেন, অ্যালগরিদম কোনটা আমরা আগে দেখে এসেছি, ফ্লো চার্ট কোনটা আমরা দেখে এসেছি। এটা কি করলে, তারও আগে তুমি একটা রাফ লিখলে। বলতে পারলাম এই রাফ লেখাটাকে বলা হয় সিউডো কোড। ওকে, এই সিউডো কোডের সুবিধাটা কি, সিউডো কোড যে প্রোগ্রামে সহজেই প্রোগ্রামগুলো মূল বিষয়ের সাথে প্রকাশ করতে পারি আমরা, ঠিক আছে। কম্পিউটারের ভাষায় রূপান্তর করা যায় খুব ইজি ভাবে, ঠিক আছে, মানে খুব তাড়াতাড়ি চেঞ্জ করে, মানে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে দেওয়া যায়, ঠিক আছে। কোনো পদ্ধতি মেনটেন করতে হয় না সিউডোকোডের ক্ষেত্রে। তো এইগুলো হচ্ছে তার সুবিধা। আর অসুবিধা কি রয়েছে, দেখো সিউডোকোডের সব থেকে অসুবিধা হচ্ছে এটাই যে এটা কোনো স্বীকৃত মান নেই। অর্থাৎ এটা তো রাফ, রাফে ধরো তুমি একটা অঙ্ক করেছো, তোমার রাফে না অঙ্কটা করেছো তুমি ঠিকঠাক করেছো, কিন্তু মেন লেখার সময় কোশ্চেনটা তুমি ভুল লিখলে, তাহলে রাফটা কি তুমি স্বীকৃতি, রাফটা দেখে কি টিচাররা তোমাকে নাম্বার দেবে, দেবে না। সেম সিউডোকোড দেখো কিন্তু আমরা প্রোগ্রাম লিখবো না। বলতে পারলাম তো দেখো এখানে কি থাকে, সিউডোকোডে স্টার্ট থাকে, স্টপ থাকে, তোমরা আগেও দেখেছো, ঠিক আছে। সর্বদা সংক্ষিপ্তভাবে লেখা হয়, কেন রাফটা তো আমরা মেন অঙ্ক করার মতন তো ডিটেলসে লিখি না, রাফ তো আমরা শর্টে শর্টে রাফ করার চেষ্টা করি, ঠিক আছে। এখানে ইনপুট আউটপুট থাকে, ঠিক আছে, মানে আউটপুট হয়ে গেলে প্রিন্ট বা ডিসপ্লে, ঠিক আছে। ইনপুট থাকে, রিড থাকে, গেট থাকে। বলতে পারলাম এইগুলো হচ্ছে তার লেখার নিয়ম। এবং লাস্টে গিয়ে কি করতে হয়, মানে স্টপ, মানে হয়ে গেছে, শেষ। এরপর আমরা অ্যালগরিদমের কার্যকারিতা ও দক্ষতা সম্বন্ধে জেনে নেব।
গতি। গতি বলতে গেলে তোমাকে অ্যালগরিদম এমনই করতে হবে যেটা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে পারে, মানে খুব স্পিডে। নির্ভুলতা, তোমাকে অ্যালগরিদম যেটা লিখতে হবে সেটা হলো জটিল যে সমস্যাগুলো আছে তার সঠিক ফলাফল তোমাকে নির্ণয় করতে হবে এবং 100% অ্যাকুরেসি যেন থাকে, ঠিক আছে, নির্ভুল যেন হয়। বলতে পারলাম অ্যালগরিদমের মধ্যে দুটো জটিলতা রয়েছে। কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদম, যেটা হলো কি স্পেস, নাম্বার 1 হলো স্পেস আর নাম্বার 2 হচ্ছে টাইম, যেটাকে বলা হয় স্পেস কমপ্লেক্সিটি আর সময়টাকে বলা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। তুমি বলবে স্যার এই জিনিসটা কি? ধরো তোমার ফোনে একটা ধরো অ্যাপ, ঠিক আছে, এই অ্যাপটাকে আমাকে কি করতে হবে? ইনস্টল করতে হবে। তুমি কোন অ্যাপটাকে চুজ করবে? ধরো তোমার কাছে দুটো অ্যাপ আছে, ঠিক আছে, অ্যাপ নাম্বার 1 আছে, অ্যাপ নাম্বার 2 আছে। ধরো অ্যাপ নাম্বার 1 যেটা রয়েছে সে তোমার স্পেস কম নেয়, মানে ধরো তুমি যখন ইনস্টল করছো তোমার মোবাইলে সে একদম মিনিমাম স্পেস নিচ্ছে, বলতে পারলাম, আর সে খুব স্পিডে কাজ করছে, ঠিক আছে। আর 2 নম্বর যে অ্যাপসটা আছে সে কিন্তু অনেকটা স্পেস নিচ্ছে এবং অনেক স্লো সেম কাজটাই করছে। তাহলে তুমি কি 2 নম্বরটাকে নেবে? নেবে না। তাহলে এখানটায় হয়ে গেল কি স্থান, মানে যে অ্যাপসটা বেশি সময় নিচ্ছে, তাহলে এটা হলো কি স্থানগত জটিলতা। আর সময় হচ্ছে যত তাড়াতাড়ি, ঠিক আছে, তোমার অ্যাপসটা যত তাড়াতাড়ি কাজ করবে তুমি সেটাকে সিলেক্ট করবে। তো এই সময় জটিলতাকে আবার আমরা কি করছি? 3টে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বেস্ট কেস, একটা হচ্ছে অ্যাভারেজ কেস, আর একটা হচ্ছে ওর্স্ট কেস। মানে হচ্ছে কি যে সব থেকে কম সময় নিচ্ছে, ঠিক আছে, ডেটা প্রসেসিং এর জন্য সব থেকে কম সময় নিচ্ছে যে অ্যালগরিদমটি, ঠিক আছে, ওতে সবচেয়ে কম সময় নেয় তাকে বলা হয় বেস্ট কেস। বলতে পারলাম, দেখো এখানে দেখো একটা উদাহরণ দিয়েছে, এই 4টা হয়ে গেলে দেখো সবার আগে, ঠিক আছে, এই পুরোটা খুঁজতে হলো না, প্রথমেই পেয়ে গেলাম 4, আমার 4টা দরকার ছিল 4টাই পেয়ে গেলাম, তাহলে এটা হয়ে গেল কি বেস্ট কেস। এখানে দেখো আমি 4টাকে খুঁজছি কিন্তু দেখো মিডিলে গিয়ে পাচ্ছি, তার মানে এটা হয়ে গেল কিন্তু অ্যাভারেজ কেস। আর একদম দেখো লাস্টে গিয়ে আমি 4টাকে পাচ্ছি, দ্যাট ইজ দ্য ওর্স্ট কেস। কেন? এখানে আমার সময়টা অনেক বেশি চলে যাচ্ছে। বলতে পারলাম বেস্ট কেসকে আমরা বিগ ওমেগা দিয়ে, ওমেগা সিম্বল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। অ্যাভারেজ কেসকে আমরা বিগ থিটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। থিটা সিম্বলটা হলো দিস, এটা হলো থিটা সিম্বল। আর বিগ ও মানে বিগ জিরো, এটাকে দিয়ে আমরা ওর্স্ট কেসকে রিপ্রেজেন্ট করি। ওকে, বলতে পারলাম এটা কিন্তু এমসিকিউর জন্য পড়েছো। বেস্ট কেস কোনটা? বিগ ওমেগা। অ্যাভারেজ কেস কোনটা? বিগ থিটা। আর ওর্স্ট কেস কোনটা? বিগ জিরো। আশা করি এই চ্যাপ্টারটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক দিতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।